গল্পের শুরুর দৃশ্যে আমরা দেখতে পাই যে পৃথিবীতে চারদিকে ধ্বংসলীলা চলছিল। সেই সব ইমারত যেগুলো একসময় আকাশ ছোঁয়া ছিল সেগুলো আজ একে একে ধূলিসাৎ হয়ে যাচ্ছিল। এখন এই শহরে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই বাকি ছিল না। আর এর কারণ ছিল গাছপালা। কিন্তু এগুলো কোনো সাধারণ গাছপালা ছিল না, বরং এই 40-50 পারা লম্বা চড়া গাছগুলো মানুষের জন্য এক বিশাল বিপদ হয়ে দাঁড়িয়েছিল। কারণ এগুলো খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছিল। এই সময়ে এই গাছগুলো পৃথিবীর 80% অংশ নিজেদের দখলে নিয়ে নিয়েছিল। আর এদের কারণে সাধারণ মানুষ এবং পশু পাখিরা একেবারে বিলুপ্ত হওয়ার পথে ছিল। প্রায় 2 বছর পর আমরা ইউয়ান নামের এক ছোট্ট শিশুকে দেখতে পাই যে একটি জঙ্গলে তার ছোট্ট কুকুরের সাথে খেলছিল। হঠাৎ তার বাবা ইয়াং তাকে কোলে তুলে নিল এবং তাকে নিয়ে নিজের বাড়ির দিকে দৌড়াতে লাগল। আসলে শীঘ্রই সূর্য ডুবতে চলেছিল এবং রাতের বেলা বাইরে থাকা বিপদমুক্ত ছিল না। কিন্তু যখন ইউয়ানের কুকুর জঙ্গলের দিকে দৌড়ে পালাল, তখন সে তার বাবার হাত ছাড়িয়ে কুকুরের পেছনে ছুটল। এখন ইয়াংয়ের কাছে ইউয়ানের পেছনে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে ইউয়ানের কুকুরটি না জানি কোনো পথে চলে গিয়েছিল, আর তার পিছু নিতে নিতে ইউয়ান জঙ্গলের গভীরে পৌঁছে গেল। তার সামনে একটি বিশাল বড় গাছ ছিল, যা চারপাশ থেকে লতাপাতার জালে ঘেরা ছিল এবং স্পন্দিত হৃদয়ের মতো নড়ছিল। তার চারপাশে অনেক মানুষের লাশ ঝুলছিল এবং সেগুলোর দেখাশোনার জন্য সেখানে সাপের মতো হিংস্র গাছপালা উপস্থিত ছিল। যেই মুহূর্তে গাছটি ইউয়ানের ঘ্রাণ পেল, অমনি সে ইউয়ানের ওপর আক্রমণ করার জন্য নিজের মুখ খুলল। ভাগ্যবশত ঠিক সময় ইয়াং সেখানে এসে ইউয়ানের প্রাণ বাঁচাল। সে ইউয়ানকে নিজের কোলে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে এলো এবং সোজা নিজের বাড়িতে গিয়ে থামল। সে তড়িঘড়ি করে সব দরজা বন্ধ করল এবং বাড়িতে ইউভি লাইট জ্বালাল, কারণ এই আলোর কারণে গাছগুলো দূরে থাকত। অবশেষে সে স্বস্তির শ্বাস ফেলল। এখন ইউয়ান অনেক অনুশোচনা করছিল, কারণ তার জন্য তার বাবাও এত বড় বিপদে পড়ে গিয়েছিলেন। কিন্তু ইয়াং তাকে ক্ষমা করে দিল এবং তারপর তার ঘড়িতে একটি ট্র্যাকার লাগিয়ে দিল, যাতে সে সবসময় ইউয়ানের অবস্থান জানতে পারে। তারপর সে ইউয়ানকে ঘুম পাড়িয়ে দিল এবং পরে নিজেও ঘুমিয়ে পড়ল। তখন সে কয়েক বছর আগের একটি স্বপ্ন দেখল, যখন ইয়াং তার মৃত স্ত্রী এবং ইউয়ানের সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তার স্ত্রী একজন বিজ্ঞানী ছিলেন, যিনি একটি বিশেষ প্রজেক্টে কাজ করছিলেন, যেখানে তিনি নতুন ধরনের শক্তিশালী গাছপালা তৈরির চেষ্টা করছিলেন। এমনটা ছিল কারণ পৃথিবীতে গাছপালা খুব দ্রুত কমে যাচ্ছিল এবং পৃথিবীর একটি বিশাল অংশ মরুভূমি হতে শুরু করেছিল। তখনই হঠাৎ তার ল্যাপটপে একটি জরুরি ভিডিও কল এলো, যেখানে তার একজন সহকর্মী তাকে এই নতুন গাছপালা সম্পর্কে সাবধান করছিল। সেই মুহূর্তেই তাদের চারপাশের মানুষজন জোরে জোরে চিৎকার করতে করতে নিজেদের গাড়ি ছেড়ে পালাতে শুরু করল। তাই ইয়াংও তার গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ এই হিংস্র গাছগুলো মানুষের ওপর প্রচণ্ড আক্রমণ শুরু করে দিয়েছিল। হঠাৎ ইউয়ানের চিৎকারের শব্দে ইয়াংয়ের ঘুম ভেঙে গেল এবং সে তৎক্ষণাৎ তার ঘরের দিকে দৌড়ে গেল। তার ঘর ইউভি লাইটে আলোকিত ছিল, কিন্তু তবুও রাক্ষসে গাছটি তার বিছানা তুলে নিল এবং মাটি ফুঁড়ে তাকে মাটির নিচে নিয়ে গেল। তখনই ইয়াংয়ের মনে পড়ল যে সে ইউয়ানের ঘড়িতে ট্র্যাকার লাগিয়েছিল এবং সে সঙ্গে সঙ্গে তার ব্যাগ গুছিয়ে ইউয়ানের খোঁজে বেরিয়ে পড়ল। সে ট্র্যাকারের পিছু নিয়ে একটি পুরনো বিল্ডিংয়ে এসে পৌঁছাল, যেখানে ইউয়ান একটি ঘরে বসেছিল। তাকে চারপাশ থেকে গাছপালা ঘিরে ধরেছিল এবং সে তার ইউভি টর্চের সাহায্যে কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু এখন যে কোনো সময় তার ব্যাটারি শেষ হয়ে যেতে পারত। তখন ইয়াং তার টর্চটি ইউয়ানের দিকে ছুঁড়ে মারল, যার পর সমস্ত গাছপালা ইয়াংকে আক্রমণ করার জন্য এগিয়ে এলো। অবশেষে সে বুদ্ধি খাটিয়ে একটি জানালা ভেঙে ফেলল, যার ফলে ঘরে রোদ এলো এবং তারপর ইয়াং ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেল। রোদ আসতেই সব গাছপালা পিছিয়ে গেল, কারণ আসলে এই গাছগুলো রোদকে ভয় পেত। এখন ইয়াং আরও একবার কয়েক বছর আগের স্বপ্ন দেখছিল এবং এদিকে সেই গাছগুলো ধীরে ধীরে তার শরীরকে আঁকড়ে ধরতে শুরু করেছিল। ইউয়ান তাকে টেনে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু তার শরীরে এত শক্তি ছিল না। সে অত্যন্ত হতাশ বোধ করছিল। কিন্তু তখনই হঠাৎ একটি ধারালো ব্লেড গাছগুলোকে কেটে ইয়াংকে মুক্ত করল। আসলে সৈন্যদের একটি ছোট দল সেখানে ঢুকে পড়েছিল এবং তারা এই বিপজ্জনক গাছগুলোর সাহসের সাথে মোকাবিলা করতে শুরু করল। কিন্তু তাদের গুলি এবং আগুন বের হওয়া বন্দুকগুলো বেশিক্ষণ গাছগুলোকে আটকে রাখতে পারল না। এদিকে একজন সৈন্য ইউভি ডিভাইস চালানোর চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি চালু হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই ইয়াংয়ের জ্ঞান ফিরল
এবং সে খুব সহজেই সেই ডিভাইসটি ঠিক করে চালু করে দিল, যার পর সেখান থেকে খুব তীব্র ইউভি আলো বের হল। এই আলো আসতেই সব গাছপালা পিছিয়ে গিয়ে অন্ধকারে লুকিয়ে পড়ল। অবশেষে সৈন্যরা ইয়াং এবং ইউয়ানকে জানাল যে এই গাছগুলো মাটির নিচে নিজেদের একটি জাল তৈরি করেছে, যা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। আর সে কারণেই মাত্র 2 দিন পরে পৃথিবীতে ধ্বংসলীলা ঘটতে চলেছে। এরা ছিল জয়েন্ট ফোর্সেসের সৈন্য, যাদের উদ্দেশ্য ছিল এমন একটি ডিভাইস খুঁজে বের করা যার সাহায্যে সমস্ত গাছপালাকে ধ্বংস করে পৃথিবীতে মানবজীবনকে বাঁচানো যায়। এই মুহূর্তে তারা যে বিল্ডিংয়ে ছিল সেটি গাছপালার আতঙ্কের আগে একটি রিসার্চ সেন্টার ছিল। এখন সৈন্যরা শীঘ্রই সেখান থেকে সেই রিজেন্ট ডিভাইসটি খুঁজে বের করল, যার সাহায্যে গাছগুলোকে ধ্বংস করা সম্ভব। তারপর তারা তাদের হেডকোয়ার্টার্সে এই খবর দিল। এখন তাদের এই রিজেন্টটিকে একটি লঞ্চ স্টেশনে নিয়ে গিয়ে মাটির নিচে থাকা গাছগুলোর শিকড়ের ওপর ব্যবহার করতে হবে। এই মুহূর্তে সারা বিশ্বে এই ধরনের 140টি ডিভাইস ছিল এবং গাছপালা নির্মূল করার জন্য তাদের সব ডিভাইসগুলোকে একসাথে অ্যাক্টিভেট করতে হবে। ইয়াং এই পরিকল্পনায় কিছুটা গড়বড় অনুভব করছিল, কিন্তু তখনই হঠাৎ মাটির নিচ থেকে একটি গাছ বের হয়ে এলো এবং এক ঝটকায় ইউভি ডিভাইসটি ভেঙে ফেলল। সেই মুহূর্তেই চারদিকে অন্ধকার হয়ে গেল এবং তারা সবাই কোনো মতে দেওয়ালে গর্ত করল যাতে একটু রোদ আসে। এই হুড়োহুড়ির মধ্যে ইয়াং দেখল যে সে এবং তার মেয়ে বাকি সৈন্যদের থেকে আলাদা হয়ে গেছে। ওদিকে সৈন্যদের ক্যাপ্টেনও মারাত্মকভাবে জখম হয়ে গিয়েছিল। লিমো নামের এক সৈন্য ক্যাপ্টেনের রক্তপাত বন্ধ করার আপ্রাণ চেষ্টা করছিল। ঠিক সেই সময় একটি বিশাল বড় সাপের মতো গাছঘরের ভেতর ঢুকে পড়ল এবং তার শিকারের খোঁজে এদিক ওদিক দেখতে লাগল। ইয়াং সেটিকে মারার জন্য লোহার একটি রড তুলল, কিন্তু লিমো তাকে থামিয়ে দিল। আসলে এই বিপজ্জনক গাছটি দেখতে পেত না এবং শুধুমাত্র শব্দ শুনেই শিকার ধরত। এখন তারা রিজেন্টটি তুলল এবং চুপচাপ সেখান থেকে বেরিয়ে যেতে লাগল। কিন্তু ইউয়ান হঠাৎ ভুলবশত একটি শেলফের সাথে ধাক্কা খেল। তার শব্দ শুনতেই গাছটি তাকে আক্রমণ করার জন্য তেড়ে এলো। তখন লিমো এবং ইয়াং তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো, কিন্তু এই গাছটি অত্যন্ত শক্তিশালী ছিল, এর সামনে টিকে থাকা সহজ ছিল না। সেই সময় ক্যাপ্টেন মাঝখানে এসে তার বন্দুক দিয়ে গাছটির ওপর গুলি চালাল, কিন্তু তাতেও কোনো কাজ হল না। বরং এখন গাছটি সবাইকে ছেড়ে ক্যাপ্টেনকেই জড়িয়ে ধরল। লিমো তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ক্যাপ্টেন আগেই তার গ্রেনেডের পিন খুলে ফেলেছিল। হঠাৎ এক ভয়াবহ বিস্ফোরণ ঘটল, যাতে ক্যাপ্টেন নিজের প্রাণ বিসর্জন দিয়ে সেই হিংস্র গাছটিকে শেষ করে দিল। এই বিস্ফোরণে লিমো, ইয়াং এবং ইউয়ান ছিটকে রাস্তার ওপর এসে পড়ল, যেখানে তারা বাকি সৈন্যদেরও পেয়ে গেল। সৌভাগ্যের বিষয় ছিল এই যে রিজেন্টিও তাদের সাথেই বাইরে এসে পড়েছিল, কিন্তু ক্যাপ্টেনের মৃত্যুর খবর শুনে সবাই খুব মনমরা হয়ে পড়ল। তাদের ইঞ্জিনিয়ারও এই হামলায় মারা গিয়েছিল। তাই তারা ইয়াংকে তাদের সাথে চলার জন্য অনুরোধ করল, কারণ সে খুব তাড়াতাড়ি যোগাড়যন্ত্র করে সেই ইউভি ডিভাইসটি ঠিক করে দিয়েছিল। কিন্তু এখন ইয়াং তাদের সাথে যেতে অস্বীকার করল, কারণ এখন সে এবং তার মেয়ে নিরাপদ ছিল। আর তার কাছে তার মেয়ের নিরাপত্তার চেয়ে বড় আর কিছুই ছিল না, কারণ এই পৃথিবীতে তার মেয়ে ছাড়া আর কেউ ছিল না। কিন্তু ইউয়ান তার বাবার এই কথায় খুশি ছিল না। সে নিজে চাইছিল যে তার বাবা পৃথিবীর রক্ষা করুক, কারণ তার মা বেঁচে থাকলে তিনিও এটাই করতেন। তার এই কথাগুলোতে ইয়াংয়ের বিবেক জেগে উঠল এবং সে সৈন্যদের সাথে মিশনে যোগ দিল। যখন তারা শহর দিয়ে যাচ্ছিল, তখন তারা অন্য একটি টিমের সিগন্যাল পেল, যাতে শুধু 2টি শব্দ শোনা গেল, গ্রিন টাইড। সেই মুহূর্তেই হঠাৎ মাটি ফাটতে শুরু করল এবং বড় বড় বিল্ডিংগুলো ভেঙে নিচে পড়তে লাগল। এখন তাদের গ্রুপটি উল্টো দিকে দৌড়াল, কিন্তু গ্রিন টাইড তার আসল রূপ নিয়ে আক্রমণ করে দিল। গ্রিন টাইড ছিল অনেকগুলো গাছপালার সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী ঢেউয়ের মতো, যা এই বড় বড় বিল্ডিংগুলোর সমান উঁচু ছিল। এই টাইডগুলো মাটি থেকে বেরিয়ে সবকিছু তছনছ করে দিত এবং যারাই এর পথে আসত তারা কেউ বাঁচতে পারত না। আসলে এটা তো মাত্র শুরু ছিল, কারণ পরবর্তী 56 ঘণ্টা পর এদের আতঙ্কে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। এদিকে ইয়াংয়ের গ্রুপ নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল, কিন্তু সামনে রাস্তা বন্ধ ছিল এবং পেছন থেকে টাইড খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। তখনই তারা বড় বড় গর্ত টপকে অবশেষে একটি বাঁশের ভেতর ঢুকে পড়ল। টাইড তাদের উপর আক্রমণ করতেই সেই বাঁশটি উড়ে গিয়ে দূরে অবস্থিত একটি বিল্ডিংয়ে ধাক্কা খেল। কোনো মতে তাদের প্রাণ তো বেঁচে গেল,
কিন্তু যেসব সাধারণ মানুষ বাইরে ছিল টাইড তাদের সবাইকে শেষ করে দিল। এখন গাছপালা শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু বেঁচে থাকা মানুষগুলো বুঝতে পারল যে ধ্বংসলীলা 56 ঘণ্টা পর হওয়ার কথা ছিল তা নির্ধারিত সময়ের অনেক আগেই হয়ে যাবে। তারা এই খবর হেডকোয়ার্টার্সে পৌঁছে দেওয়ার কথা ভাবল, কিন্তু সেখানে কোনো সিগন্যাল ছিল না। তখনই ইয়াংয়ের নজর সামনের বিল্ডিংয়ে থাকা একটি সিগন্যাল টাওয়ারের ওপর পড়ল, আর এই দুটি বিল্ডিংয়ের মাঝে একটি ব্রিজ ছিল। এই ব্রিজটি বেশ নড়বড়ে অবস্থায় ছিল, কিন্তু তাদের কাছে এটি পার হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন তারা সবাই খুব সাবধানে পা টিপে টিপে এগোচ্ছিল যে হঠাৎ তাদের পাশের বিল্ডিংটি এক নিমেষেই ধসে পড়ল। তাদের প্রাণ তো বাঁচল, কিন্তু বিল্ডিংটি হঠাৎ পড়ে যাওয়ার কারণে চারদিকে ধুলো উঠতে লাগল। যেমনই ইউএনের পা পিছলে গেল, ঠিক সেই মুহূর্তেই টিমের নতুন ক্যাপ্টেন দড়ি নিয়ে তার পেছনে ঝাঁপ দিল। ওদিকে ইয়াং দড়ি ধরে তাদের ওপরে তোলার চেষ্টা করছিল, কিন্তু এই দড়িটি খুব দুর্বল ছিল এবং তাদের দুজনের ভার সহ্য করতে পারছিল না। তখন ক্যাপ্টেন ইউএনের প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলেন। এখন তার মৃত্যুর পর লিমো ছিল এই মিশনের ক্যাপ্টেন। ইয়াং কোনো মতে ইউয়ানকে ওপরে টেনে তুলল, কিন্তু এখন ব্রিজটি প্রায় ভেঙে পড়ার মুখে ছিল। সমস্ত সৈন্যরা তৎক্ষণাৎ দৌড়ে বিল্ডিংয়ের ভেতর ঢুকে পড়ল এবং শেষ মুহূর্তে ইয়াং ও ইউয়ানের সাথে ভেতরে চলে এলো। এরপর ইয়াং ওখানকার সিগন্যাল টাওয়ারটি ঠিক করল। তারপর লিমো তার কমান্ডারের সাথে কথা বলল এবং শীঘ্রই তারা সারা বিশ্বে থাকা 140টি গ্রুপের সাথে যুক্ত হয়ে গেল। সেই মুহূর্তেই এই নেটওয়ার্কের সমস্ত সৈন্যরা একটি চমকে দেওয়ার মতো খবর পেল যে শক্তিশালী গ্রিন টাইড 56 ঘণ্টা পর পুরো পৃথিবীকে ধ্বংস করতে চলেছিল। সেই আক্রমণ এখন মাত্র 4 ঘণ্টার মধ্যেই হতে চলেছে। এর সাথেই তারা জানতে পারল যে মাটির নিচে থাকা গাছগুলোর যে শিকড়গুলোতে তাদের আক্রমণ করতে হবে সেগুলো একটি বিশেষ ঝিল্লি দ্বারা সুরক্ষিত ছিল। অর্থাৎ আগে তারা 140টি এলাকায় রিজেন্ট লঞ্চ করার যে পরিকল্পনা করেছিল তার কোনো লাভ হবে না। এখন তাদের ঝিল্লির কোনো একটি বিশেষ বিন্দুতে আঘাত করতে হবে যাতে শিকড়ের সমস্ত জাল ধ্বংস হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল এই যে তাদের সেরকম কোনো দুর্বল বিন্দুর কথা জানাই ছিল না। এখন পর্যন্ত এই মিশনে শত শত সিপাহী প্রাণ হারিয়েছে এবং এই পর্যায়ে এসে এই মিশনটি বন্ধ করা একদমই ঠিক হবে না। তাই ইয়াং একটি চমৎকার ভাষণ দিয়ে সবাইকে উৎসাহিত করল। অবশেষে পুরো 140টি গ্রুপ এই মিশনটি সম্পন্ন করার সিদ্ধান্ত নিল। যাই হোক, লিমো এবং তার টিম শীঘ্রই লঞ্চ স্টেশনে পৌঁছে গেল, যেখানে তারা রিজেন্টটিকে মেশিনের ভেতর ঢুকিয়ে দিল যাতে সেটি মাটির নিচে গিয়ে গাছের শিকড়গুলোকে ধ্বংস করতে পারে। কিন্তু তারা কি জানত যে বিপদ তাদের আশেপাশেই ঘোরাফেরা করছে। এদিকে একটি শক্তিশালী টাইড তাদের আক্রমণ করার জন্য এগিয়ে আসছিল এবং ওদিকে রিজেন্টটিকে মাটির নিচে থাকা সেই ঝিল্লি আটকে দিল। অন্যদিকে বাকি সমস্ত গ্রুপকেও এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এখন সমস্ত সৈন্যদের সাহস ভাঙতে শুরু করল, কিন্তু তখনই আঙের মাথায় একটি বুদ্ধি এলো। সে বলল যে লঞ্চ স্টেশনের বিদ্যুৎ সেখানে থাকা আগ্নেয়গিরির ভূতাপীয় শক্তি থেকে তৈরি হয়। যদি তারা ফুটন্ত লাভার সমস্ত সুড়ঙ্গগুলো বন্ধ করে দেয় তবে সব লাভা এক জায়গায় জমা হবে, আর তখন সেই লাভা খুব সহজেই মাটির নিচে থাকা সেই সুরক্ষা কবচ অর্থাৎ ঝিল্লিটিকে ধ্বংস করে দিতে পারবে। কিন্তু এতেও একটি সমস্যা ছিল, কারণ সমস্ত সুড়ঙ্গের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাই এখন তাদের সেখানে গিয়ে সুড়ঙ্গগুলোর কন্ট্রোল সিস্টেমকেই ধ্বংস করতে হবে। ইয়াং তার মেয়ের কাছে কথা দিল যে সে নিশ্চয়ই ফিরে আসবে এবং তারপর বাকি টিমের সাথে এই বিপজ্জনক মিশনের জন্য বেরিয়ে পড়ল। যখন তারা মাটির নিচে পৌঁছাল তখন লাভার তাপের কারণে সবকিছু তেতে উঠেছিল। পাশাপাশি সুড়ঙ্গে জায়গায় জায়গায় গাছপালা দখল করে বসেছিল, যার ফলে তাদের পথ বন্ধ হয়ে গিয়েছিল। যখন তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন হঠাৎ ইয়াং জখম হয়ে গেল। তখন তাদের এক সহকর্মী রাস্তা পরিষ্কার করার জন্য সেখানে বোমা বিস্ফোরণ ঘটাল যাতে সে নিজেও প্রাণ হারাল। লিমো এবং ইয়াং এর কাছে কাঁদার মতো সময়টুকুও ছিল না, তাই তারা বোমা নিয়ে এগিয়ে গেল। এখন তাদের সামনে একটি দরজা এলো, তাই সে লিমোকে দরজা খুলতে বলল। লিমো সেটি খোলার জন্য কোনো কিছু খুঁজতে লাগল, কিন্তু ইয়াং চুপি চুপি দরজা খুলে ওপারে চলে গেল এবং দরজাটি লক করে দিল। লিমো বুঝে গিয়েছিল যে ইয়াং নিজের প্রাণ বাজি রাখতে চলেছে, তাই সে ইয়াংকে দরজা খুলতে বলল, কিন্তু ইয়াং তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে লিমোকে ইউয়ানের খেয়াল রাখতে বলল এবং এগিয়ে গেল। ওদিকে বাইরে পৃথিবীর উপরিভাগে মাটি ফাটতে শুরু করল,
কারণ একটি বিশাল বড় গ্রিন টাইড বাইরে বের হতে শুরু করেছিল, আর সবাই বুঝে গেল যে এবার সময় হয়ে গেছে। অন্যদিকে ইয়াং তার জখম পা নিয়েই এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তার উপর ছাদ থেকে ধ্বংসাবশেষ পড়তে শুরু করল, এবং এখন সে আর চলতেও পারছিল না। কিন্তু তবুও সে বোমা নিয়ে সামনের দিকে হামাগুড়ি দিয়ে এগোতে থাকল। অবশেষে সে কন্ট্রোল সিস্টেমেই পৌঁছাল, এবং সে বাকি সৈন্যদলের সাথে কথা বলল। ওদিকে ইউয়ান মনে মনে বুঝে গিয়েছিল যে তার বাবা পৃথিবীকে বাঁচানোর জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে চলেছেন। ওদিকে ইউয়ান তাকে দেখে কাঁদতে কাঁদতে ফিরে আসতে বলতে লাগল, কিন্তু সেই মুহূর্তেই বোমার সময় শেষ হয়ে গেল, আর নিমেষের মধ্যে সুড়ঙ্গে এক জোরালো বিস্ফোরণ ঘটল, যার ফলে সমস্ত লাভা তৎক্ষণাৎ এক জায়গায় জমা হয়ে গেল। তার প্রচণ্ড তাপে গাছপালার সেফটি মেমব্রেন অর্থাৎ সুরক্ষা ঝিল্লি গলতে শুরু করল, এবং কিছুক্ষণের মধ্যেই লঞ্চারের মাধ্যমে রিজেন্টটি গাছের শিকড়ের জালের ভেতর ঢুকে গেল। অবশেষে সমস্ত শিকড় ধ্বংস হয়ে গেল, এবং শীঘ্রই পৃথিবীর সমস্ত হিংস্র গাছপালাও শেষ হতে শুরু করল। শেষে পৃথিবীতে বেঁচে থাকা সমস্ত মানুষ খুব খুশি ছিল, কারণ মানবজাতি পুরোপুরি ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিল। সেই দিনের পর থেকে পৃথিবীতে এক নতুন সময়ের সূচনা হল, এবং মানুষ পৃথিবীকে আগলে রাখার শপথ নিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।